নমস্কার। আজকে আমরা আড্ডা গানের তরফ থেকে এসে পৌঁছেছি ঢাকুরিয়ার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি গোলমার্ট রামকৃষ্ণ মিশনের কাছে এবং আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে জুড়েছেন দেবর্ষী বন্দ্যোপাধ্যায়, যিনি একাধারে সাংবাদিক এবং নিউ মিডিয়া আর্টিস্ট। তো আজকে আমরা দেবর্ষীদার সঙ্গে কথা বলবো বর্তমান সময়ে মানে আমাদের আশেপাশে যেই পুরো যে একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে দেবর্ষীদা, এই আবহাওয়া থেকে মানে আমি প্রথম যেটা জানতে চাইবো যে ধরো আমাদের মতো যারা ইয়ং জেনারেশন যারা এই মুহূর্তে কাজ করতে চাইছে, কিন্তু তারা ঠিক সেই আগের মতো জায়গাটা পাচ্ছে না, যে জায়গা থেকে আগে তারা একটা এক্সপোজার পেতো বা তার আগে একটা নিজেদের ট্যালেন্টকে শোকেস করার জায়গা পেতো, সেই শোকেস করার জায়গাটা আজকে ধীরে ধীরে কমে আসছে। তো সেইখানে দাঁড়িয়ে কীভাবে তারা নিজেদের মেলে ধরতে পারে বলে তোমার মনে হচ্ছে এই আজকের দিনে দাঁড়িয়ে? হ্যাঁ, দেখো মানে প্রথমত ধন্যবাদ তোমাদের, অমিত্র, দেবপ্রিয় এবং সৈকত, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। তার কারণ এই কথাবার্তাগুলোর পরিসর কমে আসছে এবং আসছে বলেই তোমার সংকটের জায়গাটা তৈরি হচ্ছে, আর তুমি যে প্রশ্নটা করলে সেখানে আমরা আসছি। দেখো, আমার মনে হয় যে গত 10টা বছর, আজকে আমরা 2021-এ দাঁড়িয়ে আছি, গত 10টা বছর কালচারালি এবং পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট অবস্থায় আমরা পৌঁছে গেছি সমস্ত দিক থেকে। আমরা এর আগের দশকগুলো যদি আমরা দেখি, আমরা কয়েকটা দশক যদি টার্গেট করি স্পেশালি, মানে তার আগে আমি 30টা বছর এগিয়ে যদি যাই বা 40 বছর, আমি 70 দশকে পৌঁছবো। তারও আগে যদি এগিয়ে যাই, আমরা দেশভাগের সময়টায় পৌঁছবো। এবার আমি যদি ফিরে তাকাই, তুমি যেটা বলছো যে সাংস্কৃতিক বা রাজনৈতিকভাবে কোনো উল্লেখযোগ্য কোনো অ্যানেকডোটই পাচ্ছ না, আমি যদি ফিরে তাকাই 10 বছর আগে আমার তোমার বয়সে, অর্থাৎ আমার এখন 31, আমি যদি তোমার বয়সটা 21-22-এ চলে যাই, আমি দেখবো আমাদের সময় কিন্তু নবারুণ বেঁচে আছেন, সুমন তার কাজ করছেন, অ্যাক্টিভলি এরা আছেন, রাস্তায় নামছেন, নন্দীগ্রাম সিঙ্গুর মিছিলটা হচ্ছে, 70,000 লোক রাস্তায় হাঁটছে, আমরাও তার মধ্যে হাঁটছি, আমরা এই লোকগুলোকে রাস্তায় মিট করছি। তার মধ্যে সুমন মুখোপাধ্যায় আছেন, নবারুণ সুমন ছাড়াও আমাদের প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় আছেন, আরও মাস্টারমশাইরা আছেন, যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা পড়ছি। আমরা সেই মিছিলে হাঁটছি। আমরা আমি তার আগে কোনো রকম সক্রিয় সামাজিক আন্দোলন দেখিনি। পারিবারিকভাবে আমি কিছু আন্দোলনের পরিবেশে বড় হয়েছি, কিন্তু আমি এই প্রথম কিন্তু একটা গণ আন্দোলনের পরিসরটা দেখতে পাচ্ছি, যেখানে সংস্কৃতি এবং রাজনীতি মিলে যাচ্ছে। নন্দীগ্রাম গতকালই ছিল, নন্দীগ্রামের বোধহয় নন্দীগ্রামের মানে মানে এই 14ই মার্চ বা 15ই মার্চের এই, এবং আমাদের ভোটের বোধহয় শেষ দিন ছিল প্রচারের। তো হ্যাঁ, একটা কফি দিয়ে দিন দাদা, একটা কফি, একটা ক্যাপুচিনো দিন। তো আমরা যেটা দেখলাম যে দেখো, মানে ওই 70 দশকের সময়টায় না, মানে ক্রমশই আমি আমার পারিবারিকভাবে সামাজিকভাবে আমি এবং বড় হতে হতে ওই সময়টায় বুঝতে পারছিলাম যে অ্যাটলিস্ট আদর্শগত একটা রাস্তায় গুলিগোলা চলছে, হ্যাঁ রাস্তায় গুলিগোলা চলছে, কিন্তু পারিবারিক পরিসরে কিন্তু মানুষ কোথাও তাদের নিজের ভেতরে, তাদের তাদের সেলফ, তাদের ভাষায়, তাদের রাজনৈতিক কমিটমেন্টে, সাংস্কৃতিক কমিটমেন্টে তারা কিন্তু স্থির ছিল, তারা জানতো, নিজেকে চিনত। কি বেশ কিছু মানুষ, তাদের একটা নিজস্ব ভেতরের আমি ছিল। আমি কাট্টু যদি আরও দেশভাগের সময়টায় চলে যায়, তাহলে তো সেই পরিসরটা আরও বড়, মানে তার মধ্যে মানুষ বোমাও বানাচ্ছে, আবার অরবিন্দ ঘোষের মতন, আবার একটা বিদিকিচ্ছিরি ব্যাপার, আবার বেদ পাঠও করছে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটছে, মানে যা তা করে ফেলছে বাঙালি। তার আন্তর্জাতিক, তার 19 শতকের নবজাগরণকে ধরে অন্যরকম পরিসর। কিন্তু আমার সময় আমি এসে দেখলাম ক্রমশই কিন্তু এই আমিটা ভেঙে যাচ্ছে। আমি কিন্তু সামাজিক স্তরে অনেক সোকল্ড এই আজকের মতন ধরো ক্যাফেতে আমরা বসে আছি, সুন্দর রাস্তাঘাট, সুন্দর কলকাতা, এসব দেখছি, ভেতরে ক্রমশ ভাঙছে, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে আমরা ক্রমশ যাচ্ছি। আমি বড় হতে হতে আরও ছোট করে বললে 3টে জিনিস খুব স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি তুমি যে প্রশ্নটা করলে। একটা হচ্ছে যে ডিজিটাল ক্রমশ আসছে, অ্যানালগ চলে যাচ্ছে, CPIM এর মতো একটা দল পড়ছে, 30-34 বছরের শাসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এবং এবং আমি দেখছি যে প্রিন্ট মিডিয়া, এই যে ডিজিটাল মিডিয়া এবং রাষ্ট্রিক স্তরে এই যে সামাজিক পরিবর্তনগুলো, এবং বিজেপির মতো একটা ফাসিস্ট দল ক্ষমতায় চলে আসছে। হ্যাঁ, এবং গত 10 বছরে আমি দেখতে পাচ্ছি যে এই ক্রমশ শিল্পীর সাথে রাজনীতির যে জায়গাগুলো, সেগুলো ক্রমশই কোরাপ্ট এবং ব্যাংক্রাফ্ট হতে যাচ্ছে। আমাদের সামনে নিরপেক্ষতার পরিসরটা আর নেই, প্রায় নেই, ছোট হয়ে আসছে। এরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে
আমারও প্রশ্নটা সেই জায়গায় তৈরি হচ্ছিল। আমিও যখন আমার ব্যক্তি জীবনে সাংবাদিকতা শুরু করছি যাদবপুর থেকে বেরিয়ে, টাইমস অফ ইন্ডিয়া আরও নানা জায়গায় বাইরে চলে যাচ্ছি কাজ করতে, অডিও ভিজুয়ালে কাজ করছি, আমি দেখছি যে আমি তাহলে কী করবো মানে। এবং আমি দেখতে পাচ্ছি যে কোনো সময় কিন্তু মাস্টাররা, ধরো ঋত্বিক ঘটক বলো, কবির সুমন বলো, এরা কিন্তু তাদের প্রযুক্তিকে ইতিহাস দিয়েই বলছে পরের ছেলেমেয়েদের কাছে। কারণ ইতিহাসটা সবসময় ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে, কখনো দেশভাগ হচ্ছে, কখনো সোভিয়েত পড়ছে। এরা কিন্তু সেই ইতিহাসের গল্পগুলোই প্রযুক্তি দিয়ে তাদের সময় মানুষের কাছে করে, কখনো সিনেমা, কখনো মিউজিক। আমার সময় নিউ মিডিয়াটা কিন্তু আসছে, এবং আমি দেখছি এইটা একটা ক্লিকে আমার ঘরে বসে আমি কিন্তু অনেকগুলো মানুষের মধ্যে সারা পৃথিবীতে আমার কথাটা বলতে পারছি। এবং অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক ক্ষেত্রে স্নোডেন ঘটছে, ব্যাংজি ঘটছে, ওয়াল স্ট্রিট আন্দোলন ঘটছে, এভাবে তারাও এই কাজটাই করছে। তারা তাদের মতো করে করছে, একজন একটা ট্রোল করে একটা গোটা মহাদেশকে হ্যাক করে দিতে পারছে। এবং পজিটিভ হ্যাকার এই শব্দটা আসছে, হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং, এই যে পরিসরটা, এই যে টার্মিনোলজিগুলো আসছে। আমি সাথে সাথে দেখতে পাচ্ছি গত 30 বছর ধরে কোনো অ্যাড্রেস করছে না আমাদের পলিটিক্সকে, আমাদের প্রবলেমসগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। এবং দুটো সংস্থান আমি বলতে বাধ্য হচ্ছি, ধরো আনন্দবাজার পত্রিকা এবং সিপিআইএম, যারা ক্ষমতায় 80-90 জুড়ে, তারা পাইয়ে দেওয়ার নামে, লোকাল কমিটির নামে তারা ক্রমশ যেটা করছে যে তারা তাদের লোকেদেরকে পাইয়ে দেওয়ার নামে আমাদের লোক হওয়ার মধ্যে দিয়ে সমকালের সমস্যাগুলোকে অ্যাড্রেস করা করছে না, হ্যাঁ, এবং অ্যাড্রেস করছে না। এবং তার বদলে যেটা হচ্ছে, একটা গ্লোরিফাইড, একটা রিফাইন্ড মিডিওক্রিটিকে স্পেকটাকেলের মতন নানান পত্রপত্রিকা, নানান অডিও ভিজুয়াল ক্রমশ তুলে ধরছে। তার ফলে যেটা হচ্ছে, 70 দশকে যখন অ্যাড্রেস করছিল সময়কে, স্থানিক ইতিহাসের সাথে আন্তর্জাতিক ইতিহাসকে কানেক্ট করছিলেন, ধরো বাদল সরকার, ধরো মৃণাল সেন, হ্যাঁ, এই যে নামগুলো, তারা কলকাতার রাস্তাঘাটেই তো ঘুরে বেড়াচ্ছে, আবার গিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে বা বার্লিনে গিয়ে একটা ছবি দেখাচ্ছে বা থিয়েটার বা কিছু একটা হচ্ছে, পত্রিকা, ধরো সমর সেন ফ্রন্টিয়ার এডিট করছে। আমি যখন বড় হচ্ছি, আমার সামনে অন্তত দুটো পত্রিকা ছিল, ভাষাবন্ধন পত্রিকা, নবারুণ ভট্টাচার্য সম্পাদনা করতেন, আর জারি বোবা যুদ্ধ পত্রিকা, যেটা লালা প্রচেতা ঘোষ এবং তাপস ঘোষ এডিট করতেন। তারা একটা বিকল্প পরিসর তৈরি করছিল, সুবিমল মিশ্র, অনন্য রায়, ফাল্গুনী রায়, এই যে, বা অমিয় ভূষণ বা উদয়ন ঘোষ। কলকাতাটা শুধু তো বালিগঞ্জ টালিগঞ্জের ক্যামেরা দিয়ে ধরা রিফাইন্ড মিডিওকার একটা সিনেমার কলকাতা নয়, তার বাইরে একটা বড় বাংলা, তাদের যে ক্রমশ আন্তর্জাতিক লোকাল যে ভাষা, এই যে এগুলোকে মেরে ফেলতে 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 দীর্ঘদিন ধরে অনেক লুপ হোলস তৈরি হয়েছিল। তার ভেতর দিয়ে কিন্তু একটা ফাসিস্ট সংস্কৃতি ডেভেলপ করে, সারা পৃথিবীতেই করেছে, আমাদের এখানেও করেছে। আমাদের এখানে নতুন করে বামপন্থার কথা আমরা বলতে পারিনি, আমরা প্রযুক্তিকে সন্দেহ করেছি দিনের পর দিন ধরে। আমাদের ভেতরে ভেতরে আমরা কোনোদিন আমরা মানে সুপরিকল্পিতভাবে আমাদের ইতিহাসকে গুরুত্ব দিইনি, সমকালীন ইতিহাসকে, আশপাশের ইতিহাসকে, রোজকার দিনের ইতিহাসকে। তার ফলে যেটা হওয়ার হয়েছে, অনেক নাম হারিয়ে গেছে। আজকে পট করে আমি যদি তোমায় জিজ্ঞেস করি শঙ্কর গৌনিয়োগী কে ছিল বা অনিতা দেওয়ান কে ছিল, তোমার পক্ষে বলা মুশকিল, কারণ ইতিহাসটা একমাত্র সুমন বা নবারুণ তাদের কাজে ধরে রেখেছে। বেশিরভাগ শিল্পী সেটাকে ভোলানোর চেষ্টা করেছে, জেনে বা না জেনে। তার ফলে সার্কাসটা তৈরি হয়েছে, তার ফলে রিফাইন্ড মিডিওক্রেট একটা সোসাইটি তৈরি হয়েছে, যার ফল আমাদের দিতে হচ্ছে এবং তোমরা দিচ্ছ। তোমার প্রশ্নের উত্তর, যার কুলকিনারা দেখা যাচ্ছে না, এবং একটা ডিপ্রেশন এবং সেপারেশন প্রতি ঘরে ঘরে ডিল করতে হচ্ছে। গুলিটা রাস্তায় চলছে না, আমাদের প্রত্যেক দিনের সম্পর্কে ঘরের ভেতরে চলছে, যেগুলো আমরা ডিল করতে পারছি না সবাই। সত্যি তাই, মানে যেই শিল্প সংস্কৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে বর্তমানে আমরা দেখতাম যে একটা সময় মিউজিক তৈরি হয়েছে একের পর এক। তুমি যে বললে কবির সুমনের কথা বললে, মহিনের ঘোড়াগুলি একের পর এক তারা তৈরি করেছেন একটা সময়। পরবর্তীকালে আজকে দাঁড়িয়ে আমরা দেখছি কোথা দাঁড়িয়ে সেই সংস্কৃতিটা প্রায় মানে নিচের দিকে নেমে যাচ্ছে ধীরে ধীরে, এবং অধঃপতনের মানে একদম বলতে পারি আমরা শেষ সীমানায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ নতুন যেই শিল্পীরা আসছেন, আমরা জানি না তারা কারা, আমরা জানি না তারা কি কাজ করছেন, তাদের কাজের কোনো মিডিয়াম পাওয়া যাচ্ছে না, রেডিও তাদের গান শোনাচ্ছে না। এই আমরা দেখছি পশ্চিমবঙ্গে একটা রিসেন্টলি একটা খুব কালচার উঠেছে যে বাংলা বাঙালিদের জন্য, যেটা আমরা দেখছি বাংলা পক্ষ যে আন্দোলনটা কন্টিনিউয়াসলি করছে। আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে রেড এফএম এর অফিসে গিয়ে তারা যে সেখানে গিয়ে বলা যে বাংলা গান চালানোর জন্য প্রাইম টাইমে। তো এই যে বাংলা বাঙালিদের জন্যে, এইখানে কি তোমার কথা দাঁড়িয়ে মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে একটা সময় যে উদার পন্থা নিয়ে আমরা ছিলাম, যে আমরা সব শিল্পীদেরই জায়গা দিতাম, সেইখানে দাঁড়িয়ে এটা কি কোথাও সেই সব মানে বাইরের সব শিল্পীদের জন্য কোথাও দাঁড়িয়ে কি ভুল হয়ে যাচ্ছে জায়গাটা, বা
কোথাও কি এটা সত্যি হওয়া উচিত, মানে বাঙালিদের বেশি প্রাধান্য দিয়ে যেটা বলা হচ্ছে? আমার কোথাও একটা কি মনে হচ্ছে এটা দীর্ঘদিন ধরেই আমাদের সারা পৃথিবী জুড়েই, এবং আমার সাথে যখন আমি অ্যাজ আ জার্নালিস্ট মুখোমুখি হয়েছি অলোক রঞ্জন দাশগুপ্তর, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষদের, যারা শেষ আন্তর্জাতিক বাঙালি বলে আমি মনে করি, তোমার প্রশ্নের উত্তরে আমি দেখেছি একটা কোথাও না ভারসাম্যের অভাব ঘটছে, একটা ভয়ঙ্কর ইনটলারেন্স মানুষের আচার আচরণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একটা অসংযম, একটা আন্তরিকতা, মৌলিকতাহীনতা, এক ধরনের ঔদ্ধত্য, অকারণ ঔদ্ধত্য, এবং এটা হচ্ছে সার্বিকভাবে ইতিহাস বিচ্যুত হলে একটা জাতির হয়। তুমি যদি না জানো যে তোমার দাদুই আসলে ধুতিও পরতেন, আবার পার্ক স্ট্রিটে যেতেন শীতকালে, যে একটু দামি মদ্যপানও করতেন, এই গোটা জিনিসটার মধ্যে একটা রুচির ছাপ ছিল, সংস্কৃতির ছাপ ছিল, ভাষা ছিল। আমার মনে হয় দীর্ঘকাল আমাদের শুধু সত্তা আত্মার সাথে আমাদের ভাষাটাও হারিয়ে গেছে, এবং হারিয়েছে এইভাবে যে কারণগুলো আমি আগে বললাম। এবং আমার মনে হয় যে হ্যাঁ, ওই তখনই ক্লেমটা অত মানে চরমপন্থার দিকে যাচ্ছে, বারবার এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে, এটা একটা কাউন্টার চরমপন্থা বলে আমি বিশ্বাস করি, তুমি যেটাকে বলছো। অবশ্যই। এবং সেটা নানাভাবে হচ্ছে, তুমি জেন্ডার মুভমেন্টের মধ্যে একভাবে হচ্ছে আমাদের সময়, একটা অসম্ভব ক্লেম, মানে জেন্ডার মুভমেন্ট আরে নর্মালি তো হওয়ার, এবার ওদেরও একটা দাবি রয়েছে, সবটাই নেগেট করা যায় না, ওরাও তো দীর্ঘদিন বঞ্চিত সে অর্থে, আমাদের ভাষাও বঞ্চিত, বাঙালিরাও বঞ্চিত নানা জায়গায়, কারণগুলো রয়েছে। কিন্তু তার মানে এটা নয়, আমার মনে হয় যে যা আমি অন্তত যে আন্তর্জাতিক বাঙালিদের নাম করলাম, যাদেরকে দেখে আমি বড় হয়েছি, আরও অনেকের নাম করা যায়, তাদেরকে ইন্টারভিউ করতে গিয়ে আমি যেমন প্রশ্নগুলো তাদের সামনে ফেলেছি, আমি দেখেছি তারা কিন্তু ভীষণভাবে বাঙালি। আজকে অরুণ মিত্র ভীষণভাবে বাঙালি, বা সমর সেন বা বিষ্ণুদেব, আইপিটিএ জেনারেশনটাই তুমি যদি ধরো, এই রাজবাড়িতে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু ঋত্বিক ঘটক, এরা কিন্তু অসম্ভব বাঙালি, তাই আন্তর্জাতিক। আজকে সত্যজিৎ রায় ধরো কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে একটা পুরস্কার নিচ্ছেন, আমার এসে সন্দেশ পত্রিকা সম্পাদনা করছে, 50টা বাচ্চা পড়বে, মৃণাল সেন ফ্রন্টিয়ার পড়ছে ওখানে দাঁড়িয়ে রাজবাড়িতে, আবার সে গিয়ে বার্লিনে গিয়ে একটা পুরস্কার নিয়ে আসছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, পাঞ্জাবে নিয়ে পড়েই করছে। বা রবিশঙ্কর যখন উডস্টকে গিয়ে বাজাচ্ছেন আমাদের দেশের সঙ্গীত, তাকে কোনো অসুবিধা হচ্ছে না। বিটলস কিন্তু সেটা আবার নিচ্ছে। আমি বলছি যে এই যে আন্তর্জাতিক পরিসরটা তুমি যত ঘুরবে, তুমি দেখবে ক্রমশ এদিকে তলিয়ে যাচ্ছ, যেখানে কিন্তু তোমার ঘরের সাথেই আসলে পৃথিবীর যোগটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন চাঁদের পাহাড় লিখছে, ক্যামেরা নিয়ে চলে যাচ্ছেন না, আমরা গিয়ে ধারাচ্ছি। বিভূতিভূষণ কিন্তু একটা ভাঙা লাইব্রেরিতে ঘাটশিলায় বসেই চাঁদের পাহাড়টা কল্পনা করে নিচ্ছে। এই যে বাঙালির কল্পনার জায়গাটা ছিল, হ্যাঁ, সেটা আরও নাম করা যায়। আমি বলছি যে সেইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে কোথাও ওই ব্যালেন্সটা ছিল, জানো তো, কনফিডেন্সটা ছিল। ইতিহাস যেটা মানুষকে দেয়, তুমি যদি নাই জানো তোমার বাড়িটা কার, তাহলে তো এই সমস্যাটা উঠবেই। তোমার তো একদিন হঠাৎ করে একটা চরম ক্লেম করতে হবে তোমার শরিকি বিবাদে, যখন তুমি ফেসে যাবে, তোমার ঘরে যখন লোক ঢুকে আসবে, তখন তো তোমাকে একটা মামলা মোকদ্দমা করে মারামারি করে এই জায়গায় যেতেই হবে। কিন্তু আমার রাস্তাটা আবার ওটা নয়। আমার মনে হচ্ছে বারবার করে আমি আমার দাদুর কোনো রকম ফেলে যাওয়া জামা কাপড়, বইপত্র আমি ঘেটে ঘেটে বের করবো, এই রাস্তাটা, এই পাশেই আমাদের সুনীতিবাবুর বাড়ি ছিল, সুনীতি চাটুর্যের, তাকে ভাষাচার্য বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই সুধর্মা বাড়িটা, সেটা ফ্যাব ইন্ডিয়া হয়ে গেছে। আমি ফ্যাব ইন্ডিয়াটা সরিয়ে দিয়ে যদি সুনীতিবাবুর বাড়িটাকে একটু তুলে আনি, আমি আর কি পেতে পারি? লোকটা মানে 50-এর ওপর ভাষা জানতেন, 50টা ভাষার উপর। আমি যদি ইতিহাসটাকে তুলে আনি, আমি এভাবে একটা কোথাও আজকের পৃথিবীতে যেটাকে গো ব্যাক টু দ্য রুটস বলছে, অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে যাচ্ছে সারা পৃথিবী। আমি যেভাবে স্নোডেন তার দেশকে উদ্ধার করছে, আমি সেভাবেই আমি এখানে একটা আদল খুঁজে পাচ্ছি নিউ মিডিয়ার সাথে, নিউ লেফটের, যা দিয়ে আমি আমার ইতিহাসে ট্রেস করছি, এবং যেটার মধ্যে আমি আগামী 20 বছরের ডিজিটাল একটা বুম দেখতে পাচ্ছি, যে বুমটা হয়তো আমাদেরকে এই পোর্টালের মধ্যে দিয়ে, যেভাবে লিটল ম্যাগাজিন করতো মানুষ এককালে, এখন আর সেই অ্যাক্টিভ জায়গাটা নেই, তোমরা হয়তো এই পোর্টালের মধ্যে দিয়ে করছো, সেই শিফটটা আমি দেখতে পাচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে এই ব্যালেন্সটা কোথাও সেভাবে আবার খুঁজে আনতে পারে, কারণ আমাদের কাছে ডিজিটালও রয়েছে, আমাদের কাছে ইতিহাসও রয়েছে। আমরা যদি ঠিক ডিরেকশনে যাই, তাহলে কোথাও গিয়ে আমরা আবার ওই ব্যালেন্সটা খুঁজে পাবো, যে ব্যালেন্সটা আসলে হারিয়ে গেছে। কি ভাষায় আমরা কথা বলবো একজন সিনিয়র মানুষের সাথে, কি ভাষায় আমরা প্রেমিকার সাথে কথা বলবো? এই ব্যালেন্সটা ছিল সুপরিকল্পিতভাবে বিশ্বায়নের মধ্যে দিয়ে, ধারাবাহিক সমস্যার মধ্যে দিয়ে, বামপন্থাহীনতার মধ্যে দিয়ে এই সমস্যাটা ঘেটে দেওয়া হয়েছে, একটা স্পেকটাকেল তৈরি করা হয়েছে। তার মধ্যে আমার ভাষাটা নেই, সেই ভাষাটা এর মধ্যেই আছে, ইতিহাসের মধ্যেই আছে, রাখা আছে। সেই গুপ্তধনটা আমরা সন্ধান পাবো এইভাবে, আমার ধারণা। আচ্ছা, দেবশ্রীদা, তো তোমার কথায় বারবার উঠে আসছিল সেটা হলো যে এই বামপন্থার কথা উঠে আসছে। তো তোমার প্রোফাইল ঘাটলেও আমরা একটা জিনিস দেখতে পাবো যে নব্য বামপন্থা, এই নব্য বামপন্থা এবং আদি বামপন্থা, মানে এইটার কীভাবে তুমি ডিফারেন্সিয়েশনটা কীভাবে করছো বা কীভাবে বলতে চাইছো, সেটা যদি একটু বলো একবার। একটু আগেই বলছিলাম যে ধরো আমার কাছে এটা হচ্ছে যে, দেখো আমি যে বাড়িটায় বড় হয়েছি, পরিবারে ছোটোবেলায় সোভিয়েত রাশিয়ার বইপত্র দেখেছি, আমি জানি তোমরা দেখে নিই।
অনেক সস্তায় রাশিয়ান বইপত্র আসতো। ভস্তক, রাধুগা পাবলিকেশনসগুলো এখনও আমাদের নস্টালজিয়ার মধ্যে আছে। একটা আদর্শর সময় ছিল। আমরা যখন বড় হচ্ছি, আদর্শটা সত্যি ছিল, কিন্তু মানে ধরো অপসংস্কৃতি বলা হতো হিন্দি গানকে, হ্যাঁ, বা ছোট ছোট, মানে আমি বলছি একটা না, একটা মোরালিটি ছিল সমাজে, মধ্যবিত্ত সমাজ ধরেছিল। এই যে অঞ্চলটা আমরা বসে আছি, তুমি যদি দেশপ্রিয় পার্কে চলে যাও বা রাসবিহারিতে, পোস্ট আইপিটিএ নবারুণ দ্বারা বা ধরো সঞ্জয় দ্বারা, এরা কিন্তু আড্ডা মারতেন, জানো তো, মানে রোববার করে, এবং সব মানে আন্তর্জাতিক লোকজন আসতেন সেখানে, বড় বড় লেখক, বড় বড় ফিল্ম মেকার, কমল কুমার মজুমদার আসছেন, ঠিক আছে, তার সাথে হয়তো গৌতম ঘোষ চলে এলেন, বা তার সাথে হয়তো মানে এরকম আরও বড় বড় পেইন্টাররা আসছেন, নীরদ মজুমদার আসছেন, অসংখ্য মানুষ। আমি বলছি যে একটা এই যে আদর্শ এবং যে জায়গাটা, আমি যখন বড় হচ্ছি 90s-এ, আমার পরে তোমরা বড় হচ্ছ, আমরা পোস্ট মডার্ন একটা সময় বড় হচ্ছি, তো পোস্ট ট্রুথ একটা সময় বড় হচ্ছে। পোস্ট ট্রুথ অর্থাৎ কিছুই সত্য নয়, সব ইমেজ। এখানে আদর্শ ফাদর্শ বলে আর কিছু থাকছে না, সোজা কথা। আদর্শর গল্প নেই। আমরা আমার 2005 সালে আসছে ফেসবুক, 2010-এ আসছে হোয়াটসঅ্যাপ। আমি 2005-এ মাধ্যমিক দিচ্ছি, স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে যখন আসছি, এবং হোয়াটসঅ্যাপ আসছে। কমিউনিকেশনের ভাষাটা বদলে গেছে। যে কথাটা সুভাষচন্দ্র বসু বলতেন বলে শুনেছি, মানুষের কথা যেভাবে, আজকে দাঁড়িয়ে স্নোডেন যখন একটা কথা বলেন, মানুষের হিতার্থেই বলেন, সে প্রযুক্তি দিয়ে বলেন, আমি না কোথাও একটা রেজোনেন্স খুঁজে পাচ্ছি। সার্ভেলেন্স, আমার তোমার কথার মধ্যে আড়ি পাচ্ছে যারা, তার ভেতরে তো অনেক তথ্য থাকছে। আমি খবরের কাগজে কাজ করতে করতে দেখতাম যে তথ্য কীভাবে চাপা হচ্ছে প্রতিদিনের, নানান রকম তথ্য। আমাকে অস্থির করেছিল সেটা। আমি বুঝতে পারছিলাম যে তথ্য যাদের আছে তারা ইনফরমেশন হ্যাভস, যেটা চমস্কি বলছেন, আর যাদের নেই তারা ইনফরমেশন হ্যাভ নট। আজকে দাঁড়িয়ে আন্তোনিও নেগ্রি বলে এক চিন্তক বলছেন, ইতালীয়, যে আর ভার্চুয়াল পৃথিবীর মধ্যেই হ্যাভ আর হ্যাভ নটটা রয়েছে। যারা ভার্চুয়ালটা নিতে অ্যাডাপ্ট করতে পেরেছে, এই অর্থাৎ এই ডিজিটাল, অর্থাৎ যাতে শ্যুট হচ্ছে, তারা হ্যাভস, আর যারা পারেনি তারা হ্যাভ নট। আদর্শের যে বুনিয়াদটা ছিল, রাস্তায় গুলি চলছে, অতএব তোমাকে দায়িত্ব নিতে হবে সংসারের, মৃণাল সেনের কলকাতা 71, গোটা জিনিসটা শিফট করে ঘরের ভেতরে ঢুকে এসছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে। তোমার আর তোমার প্রেমিকার মধ্যে বিশ্বাসটা নির্ভর করছে তোমার মোবাইল ফোনে রাত্রিবেলা অকারণ খুটুর খুটুর মেসেজ আসছে কিনা, এবং তাই নিয়ে তোমাদের বিশ্বাস এবং অবিশ্বাসটা নড়ে যাচ্ছে কিনা। এতটাই একটা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে আমরা আছি। আমার মনে হয় এটা ডিস্টোপিয়া, এটা ভয়ঙ্কর ডিস্টোপিয়া আমি বলি, যেটার সাথে কার্যকারণ কোনো কিছু সম্পর্ক আমি খুঁজে পাই না, কোনো কিছু। এবং 70 দশকে যে লজিক্যাল ভিত্তি সমাজের, এবং এই যে ইলজিক্যাল অ্যাবনর্মাল ভিত্তি সমাজের, এই গোটা শিফটটাকে আমি এইভাবেই দেখতে পাই, টেকনোলজিক্যালি, থিওরিটিক্যালি, আর্টিস্টিক্যালি। এবং সেটাকেই সমকালের শিল্পীরা, ধরো ব্যাংজি তার গ্রাফিতিতে, বা ধরো স্নোডেন যখন তার বিপ্লবের মধ্যে, টেকনোলজিক্যাল বিপ্লবের মধ্যে, বা ধরো সমকালের শিল্পীরা সেভাবেই সেটাকে ইনস্টলেশনের মধ্যে, আজকে আমাদের কলকাতাতেও সেটা সনাতন দিনদরা বা আরও নানান শিল্পীরা, বেহালার একটা প্রত্যন্ত কলোনির মধ্যে একটা ইনস্টলেশন যখন হচ্ছে, নানাভাবে সেটাকে ইন্টারপ্রেট করছে। এবং গোটা জিনিসটা ওই যে বড় সিনেমা, বড় কাগজ, বড় রাজনীতি, সব দুমদুম করে পড়ছে, আরও পড়বে। এই যে সম্প্রতি এখন টালিগঞ্জে যেটা হচ্ছে, যে নির্লজ্জতাটা হচ্ছে, তাহলে লজ্জা করা উচিত, যে কোনো সভ্যতার লজ্জা হওয়া উচিত। যেখানে সত্যজিৎ বাবু, ঋত্বিকবাবু কাজ করে গেছেন, দুটো পয়সার জন্য জাস্ট যেভাবে মানুষ খুনকে সাপোর্ট করছে শিল্পীরা, কোটাল করে। আজকে এরকম একটা সোসাইটি তোমাদের দেখতে হচ্ছে, এটা ভেবে আমার তোমাদের থেকে একটু সিনিয়র হিসেবে লজ্জা করে। তোমাদের সামনে আজকে কোনো রকম আদর্শ নেই, কোনো রকম মূল্যবোধ নেই, এবং এটাকে মেনে নিতে হবে। নেই আছে বলে না ধেই করে একটা লাল সূর্য উঠছে নাটকের শেষে দেখালে একাডেমিতে কেউ থিয়েটার দেখতে যাবে না, যাচ্ছেও না। রাদার এইটা বিশ্বাস করছে কারণ এটার মধ্যে সত্যি কথা মানুষ বলে ফেলছে, কারণ বলা যাচ্ছে, কারণ বড় বড় স্পেকটাকেল যা কিছু আরও দুমড়ে পড়বে, ভেঙে পড়বে। সারা পৃথিবী জুড়েই পড়ছে, তুমি দেখো না, লাতিন আমেরিকার নির্বাচনগুলো দেখো, দক্ষিণপন্থা উঠছে, নতুন বামপন্থা উঠছে, এবং সেটা উঠছে কিন্তু এইভাবে টেকনোলজিক্যালি উঠছে। পপুলার মাধ্যমগুলোকে আজকে জিজেক, নতুন বামপন্থার যিনি দিশারি, তাকে সে কি পপুলারকে কীভাবে দেখছে দেখো। সে কি সব কিছু খারাপভাবে নিচ্ছে না, তার মধ্যে থেকে তার পজিটিভ এলিমেন্টগুলোকে সে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে। ঠিক সেভাবেই আমার ধারণা নতুন বামপন্থা, আমি নানা কথায় যেভাবে হয়তো বোঝাতে পারলাম, যে নতুন বামপন্থা যা এই মাধ্যমগুলোকে অ্যাকসেপ্ট করছে, যেখানে
যেখানে ধরো আনন্দবাজার বা সিপিআইএম যে রেজিমেন্টেশনের কথা বলছো সেটা ভেঙে দিয়েছে একটা সমাজ, সেই সমস্ত কিছু সামাজিক এলিমেন্টগুলো, জেন্ডার মুভমেন্ট আছে সেখানে, সব কিছুকে একসেপ্ট করে যে ডিজিটাল ফ্রেমটা তৈরি হয়েছে, যার মধ্যে আমরা বসে আছি, আমিও হয়তো যার কথা আমার মতো করে কাজের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে বলে চলেছি, ইতিহাস ধরে, নানা মানুষকে ধরে, নানা পুরনো পুরনো কলকাতা শহরের গল্প ধরে, রাস্তা ধরে, যেগুলো আর্কাইভড ছিল না। ধরো তুমি আর আমি হয়তো ছোটবেলায় তুমি মিউজিক ওয়ার্ল্ডে গেছো, পার্ক স্ট্রিটে, অনেকেই গেছে, আমরা গিয়েছি, কিন্তু মিউজিক ওয়ার্ল্ডটা নেই, এই গল্পটা কোথাও আর্কাইভ নেই। ওটা ধরলে অনেক আর্থিক সামাজিক বদল তুমি ধরতে পারবে। একটা উদাহরণ বলছি, এরকম অসংখ্য ছোটো 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 না ধরা ইতিহাসকে যদি ধরে ফেলি আমরা, তাহলে কিন্তু একটা সময়ের এস্থেটিক পেয়ে যাবো। যে এস্থেটিকটা নেই বলেই সমস্যাগুলো হচ্ছে, ওভারল্যাপ করছে ক্রমশ। আমি সেই এস্থেটিকটা ধরার চেষ্টা করছি আমার মতো করে, আমার জীবন দিয়ে, অর্গানিক্যালি, বায়োলজিক্যালি। সেখানেই আমার শহর, আমার মানুষ, আমি। তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে, আমি উত্তরটা দিতে বললাম তো? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে যে বর্তমান সময়ে রাজনীতি আর এই যে মিডিয়া, এই দুটো কতটা মানে রাজনীতিতে, পলিটিক্সের যে মানে রাজনীতিতে যে মিডিয়ার যে ভূমিকা, মিডিয়া কিভাবে পালন করছে এবং কতটা লয়ালভাবে পালন করছে? করছে না। উত্তর, সোকল মিডিয়া, মিডিয়া বলতে আমরা যেগুলো বুঝি, বাবারা যা বুঝতো আর কি, আনন্দবাজার পত্রিকা, সিনেমা দেখা বা সাহিত্য পড়ার মাধ্যম নেই, নেই বলেই শূন্যতা নেই বলেই আজকে ডিজিটাল মাধ্যমের এই রমরমা। আমার মনে হয় যে মাধ্যমের মানে দেখো, প্রথমত ওটা তো করাপ্টেড হয়ে গেছে, পুরো জায়গাটা অনেক দীর্ঘকাল ধরেই করাপ্টেড। আর যে চেষ্টাগুলো হয়েছিল তার মধ্যে করাপশনই খেয়ে নিয়েছে ইডিওলজিক্যাল জায়গাটা, ঠিক আছে? আজকে একজন সাংবাদিকের সাথে একটা মাফিয়ার কোনো ফারাক নেই, বহুকালই ছিল না, এখন আরও নেই। আর তার সাথে একজন মন্ত্রিত্ব আরও নেই, পুরোটাই একটা করাপ্টেড বডি, তার তিনটে মুখ। বলছি খারাপ লাগছে কিন্তু সত্য। মানে তুমি 10টা নাম এক্ষুনি তুমিই বলতে পারো, আমাকে বলতে হবে। সুতরাং আমি বলছি যে তাহলে আমরা কি করব? আমরা নিজেদের কথা, বঙ্কিমচন্দ্রের কথা, যে মানে মানুষের ইতিহাস নেই, তাহলে ইতিহাসটা কে লিখবে? আমরা লিখবো, আমি লিখবে, তুমি লিখবো, আমরাই লিখবো আমাদের ইতিহাস। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাহলে এই যে গণমাধ্যমেই যেভাবে এমার্জ করছে, সেভাবেই আমরা আমাদের কথাটা বলছি এবং সেটাই একটা ক্লাউড তৈরি করছে। সেই ক্লাউডটা বেস করছে, কানেক্ট করছে, আমাদের ভাষায় আমরা কথা বলছি। আজকে যে কলকাতায় ধরো মানে সাহস ছিল না একটা ফাসিস্ট কোনো উচ্চারণের, আজকে দেবব্রত বিশ্বাসের মতো একটা লোক বা সঙ্গীতকার বা সৌম্যমিত্রের মতো একজন নাট্যকারকে শুনতে হয়েছে তোমাদেরটা ততটা রাবীন্দ্রিক নয়, অথচ অত বড় কমিউনিস্ট শিল্পী তারা। আজকে সেই কলকাতায় বসে অর্ণব গোস্বামীর আকাশজোড়া পোস্টার আমরা দেখছি। একটা শিল্পী নেই যেটাকে ডিফেন্ড করছে, যেটা এটার এই আর্ট ফর্মটা এটাকে ব্যবহার করছে। তাদের একটা ব্যাংসি থাকলে তো এটা একটা ছবি হয়ে যেত দেয়ালে, রাস্তায়, কলকাতার গ্রাফিতি হয়ে যেত। ঠিক। এই এস্থেটিক, যে মিসিং এস্থেটিকটা, এই যে ওকে কানেক্ট করছে, এটা তোমায় করছে, এইটাকে গণমাধ্যমের কাজ ছিল এটাকে ইন্টারপ্রেট করা। গণমাধ্যম কি করেছে তার বদলে? 80 দশক 90 দশক জুড়ে কিছু পেটোয়া অল্টারনেটিভ লেখক শিল্পীদের তুলে নিয়েছে। তুলে নিয়ে তারা গোটা জিনিসটাকে নিয়ে 70 দশকের বিপ্লবটাকে একটা হাস্যকর জিনিসে পরিণত করেছে একাধিক শিল্পীরা। এইসব আনন্দবাজার পত্রিকার মাথায় আমাদের সব সিনিয়র দাদাদেরকে ধরে ধরে। তার ফলে কি হয়েছে? তার ফলে লুপ হোলস তৈরি হয়েছে, ডিপলিটিসাইজ হয়েছি আমরা বুঝেছি শিল্পী রাজনীতি মানে একটু হাস্যকর ব্যাপার, বেশি আদর্শের কথা বলা মানে হাসি, হ্যাঁ করা, ওগুলো কিছু হবে না। আমরা সমুদ্র দেখিনি, কিন্তু দেখেছিল বাবারা, একটা আন্দোলন হতে দেখেছিল, রক্ত দেখেছিল। আমরা সমুদ্রের গল্প শুনেছি, হ্যাঁ হবে না, কারণ আনন্দবাজারে তো এটা নিয়ে খিল্লি করে এই দাদা, এই ব্যান্ডের দাদা। গোটা ব্যান্ড মুভমেন্টটাকে আমাদের সামনে দেখো না, আমরা তোমাদের বইছি, পুরো জিনিসটা পণ্যায়িত করা হলো, একটা বিপ্লবকে সামনে রাখা হলো এবং সেটা কিনে নেওয়া হলো কনজিউমার অ্যাপ্রোচ। প্রত্যেকটা এলিমেন্ট যেখানে যেখানে মানুষের মানে স্বাভাবিক এক্সপ্রেশন, আফটার নবারুণ সুমন, মানে ফিজিক্যালি দেখলে প্রত্যেকটাকে কিন্তু কনজিউমার অ্যাপ্রোচে কিনে নেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোই করেছে, কালচার ইন্ডাস্ট্রি করেছে দিনের পর দিন। আজকে আমাদের চোখে লাগছে আর্টিস্টরা কেন সরাসরি বিজেপিতে যাচ্ছে, আর এটা তো দীর্ঘদিন ধরে হয়েছে, নানাভাবে হয়েছে। মানুষের নিজস্ব কথা, যাদের নিজের কথা ছিল, তারা নিজের কথা নিজেরা বলতে পারেনি, ইনএভিটেবলি ডিপেন্ড করেছে মিডিয়ার ওপর। মিডিয়াটা করাপ্ট হয়ে বেরিয়ে চলে গেছে নানাভাবে। এবং আমাদের বিপ্লবগুলো, আমার বইয়ের নাম ভালোবাসাগুলো সেলিব্রিটি হয়ে গেছে, বিপ্লবগুলো সেলিব্রিটি হয়ে বেরিয়ে চলে গেছে। এখন আমাদের সামনে এমন একটা সময় এসছে, পুরোটা ফাঁপা, অন্তঃশ্বাস শূন্য, কতগুলো মডেল দাঁড়িয়ে আছে হাতে সেলফোন ধরে। এবং আমাদেরও সেলফোন আছে, এটাও আমাদের অস্ত্র, অস্ত্র, যেটা আমরা ব্যবহার করে আমরা কিন্তু এই রেভলিউশনটা করতে পারি, কারণ সারা পৃথিবী জুড়ে হচ্ছে একভাবে।
একটা স্মার্টফোন ক্যান চেঞ্জ আ ওয়ার্ল্ড, তুমি যদি সচেতন থাকো আর তোমার কাছে ইতিহাস যদি ক্লিয়ার থাকে। কারণ এটাই এখন আনন্দবাজার থেকে বেশি ইম্পর্টেন্ট মাধ্যম। কালকে আনন্দবাজার সকালবেলা কি একটা খবর দেবে, মানুষ ওয়েট করবে না এখানে তুমি আজকে কী দেবে সেটা। হ্যাঁ, আইটি সেল ওদেরও আছে, ওরাও অনেক মাইনে দেয়, TCS এর থেকে বেশিই দেয়, সেটা যে কোনো ফাসিস্ট পার্টিও দেয়, ফাসিস্ট কাগজও দেয়। আমরা আমাদের ভাষাটাকে ব্রাদার, যদি কাউন্টার রেভলিউশনটা এইভাবে হয়, নবারুণ তাদের সময় পেরেছে, ঋত্বিক তার সময় পেরেছে, আমাদের সামনে তো এইটা আছে, ওদের ছিল না, রবি ঠাকুরেরও ছিল না এটা। আমরা যদি এটাকে ব্যবহার করি, ইতিহাসকে কানেক্ট করি, তাহলে আমার ধারণা অনেক বড় ধরনের একটা অভ্যুত্থান হতে পারে, যার কিছু নিদর্শন আমরা এর আগে পৃথিবীর ইতিহাসে পাচ্ছি, ওয়াল স্ট্রিটের মতো। সেটা সবটা হয়তো সত্য নয়, কিন্তু আমার মনে হয় যে এটাকে যদি আমরা ব্যবহার এভাবে ট্যাপ করতে পারি এবং ঠিক মানুষকে কানেক্ট করতে পারি, যেটা তোমরা করছো, তাহলে কিন্তু একটা ম্যাপ পেতে পারি, যে ম্যাপটা কিন্তু একটা যথার্থ মিডিয়ার দায়িত্ব পালন করা, যে ম্যাপটাকে, সেই ম্যাপটাই আমাদের সামনে এসে হাজির করবে, যে ম্যাপটা ক্রমাগত ডাউন করা হচ্ছে, লুকিয়ে ফেলা হচ্ছে। ধরো আমি নবারুণ ছাড়াও, ধরো সুবিমল মিশ্র, অনন্য রায়, বা ধরো অমিয় ভূষণ, দীপক মজুমদার, কমল কুমার মজুমদার, এই যে অল্টারনেটিভ কাল্ট লেখকরা আন্তর্জাতিক, কেউ জানে না যাদের কথা, জানতে দেওয়া হয়নি, কারণ গণমাধ্যম দিনের পর দিন ধরে এদেরকে ডাউন করেছে, 70, 80, 90, আজকে তার ফল আমরা পাচ্ছি। যাদেরকে আপ করেছে, তারা যে সোসাইটি বানিয়েছে, তারই বাই প্রোডাক্ট বিজেপি। সেখানে দাঁড়িয়ে যদি আমরা এই ইতিহাসটাকে আবার পুনরুদ্ধার করতে পারি, গো ব্যাক টু দ্য রুটসে, তাহলে হয়তো এই ফাসিজমকে আমরা রেজিস্ট করতে পারবো, যেটার চেষ্টা এইভাবে নানাভাবে হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, যাদের হাত ধরে একটা সময় বিপ্লবটা এসেছিল, এখন দাঁড়িয়ে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কলমগুলোই বিক্রি হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি বক্তব্য আছে? এবার বিপ্লবটা কিভাবে আসবে? না, সেটারই উত্তর আমি এতক্ষণ ধরে দিচ্ছিলাম। দেখো, বিক্রি তো হয়েইছে, পুরো দেশটাই বিক্রি হয়ে যাচ্ছে। আজকে ইতিহাসটা যেখানে বলছিল যে ইতিহাসটা দেখে আমাদের শেখা উচিত, বা সেইটার সাথে যে বর্তমান ডিজিটাল সময়টা, ডিজিটাল মিডিয়া, নিউ এজ মিডিয়া যেটা আসছে, দুটোর কোলাবোরেশনে একসঙ্গে কাজটা করা উচিত, তাই তো? তো আমরা যখন ইতিহাসটাকে দেখছি যে এই মানুষটা এরকম ছিলেন, এইরকমভাবে বিপ্লবের সূত্রপাতটা তিনি করেছিলেন, এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সেই মানুষটা অন্যজনের হাতে বিক্রি হয়ে গেছে। তো আমি সেই জায়গাটা কিভাবে মুভমেন্টটা নেবো, আমার জায়গা থেকে দাঁড়িয়ে সেই মুভমেন্টটা কিরমভাবে নেওয়া উচিত? এটাই যে ওই ফ্রান্স 68-এ একটা বিখ্যাত স্লোগান ছিল যে 30 বছরের উপরে কাউকে বিশ্বাস করো না, ওটা দেয়াল লেখা ছিল আর কি, 30 বছরের ঊর্ধ্বে কাউকে বিশ্বাস করো না। আমাদের সমস্ত মূর্তিগুলো পড়ে গেছে, যদি এটা অ্যাকসেপ্ট করে নিই। একটা বিখ্যাত ছবি হয়েছিল, গুড বাই লেনিন, খুব বিখ্যাত ছবি। তাতে একটা ওই যে ক্যাপিটালিজম ঢুকছে জার্মানিতে এবং লেনিনের মূর্তিটা আস্তে আস্তে এইভাবে চলে যাচ্ছে। আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আছে, একটু পা চালিয়ে ভাই, শতাব্দী যে ফুরিয়ে এলো, একটু পা চালিয়ে ভাই। হ্যাঁ, লেনিন বলছে মূর্তি থেকে, একটু পা চালিয়ে কমরেড, শতাব্দী তো ফুরিয়ে এলো। এখন শতাব্দী তো ফুরিয়ে আসছে, আমরা তো বুঝতে পারছি 30 বছরের একটা অন্ধকার সামনে ফাসিস্ট শক্তি অলরেডি ফুরিয়ে আসছে। একটা ভোট আজ না হোক কাল শুরু আমাদের এখানে, 2রা মের পর সত্যিই কী হবে আমরা জানি না। আমরা কি কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকবো? একদিন গল্প শুনেছি, দেখবো এবার আমাদের নিয়তিটা সামনে। একটা দেশ ক্রমশ বিক্রি হয়ে যাবে। আমার বাড়িতে এসে আমার পাড়ার বাজারটা থাকবে না, একটা শপিং মল হবে, অনেক লোক জাস্ট উড়ে যাবে হাওয়ায়। এই যে ইতিহাসটা আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আমরা তো জানি কারা কারা করাপ্ট, আমরা পরিষ্কার, এটা ভালো হয়েছে। ফাসিজম এটা ভালো হয়, ফাসিজম আসলে না মুখোশগুলো খুলে যায়। আমরা যেটা করতে পারি, আমি জানি না ওটা তো বিক্রি হয়ে গেছে, কারা বিক্রি হচ্ছে সেটা তোমরা আমার থেকে ভালো জানো, কিন্তু যে নিরপেক্ষতার যে পরিসরটা, যেটা ধরো 10টা-15টা লোক এখনো জিয়ে রেখেছে কোথাও আমাদের শহরে, আমরা তাদের সাথে ইতিহাসকে কানেক্ট করে এবং পরের ছেলেমেয়েদের কানেক্ট করে আমি একটা মিছিলের স্বপ্ন দেখি। আসলে সেই মিছিলটা ছিল ওই 70,000 বা 1.5 লাখ যেটা শুরুতেই বললাম, সেই মিছিলটায় তোমরাও কোথাও হয়তো এসে জুড়ে গেছো, সামনে হয়তো সিনিয়ররা আছে যাদের নাম করলাম, কোথাও না কোথাও আছে। আমরা এই মিছিলটা চলেছে এই আর কি, অনন্ত একটা মিছিল, এবং এই মিছিলটা বাড়বে আমার ধারণা, কারণ অনেস্টি আছে তো, এবং উইজডম আছে, এবং টেকনোলজি আছে। এই 3-4টে জিনিস থাকলে আমার পৃথিবীর ইতিহাস এটাই বলে, বামপন্থার ইতিহাস, যে এটা বাড়তে বাধ্য। আন্দোলনটার রং কী হবে? যখন চাষিরা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে, ওরা কি জানে ওদের রংটা কি? আমরা তো জানি না, আমার মনে হয়। আমিও বলার কেউ নই, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে ওই ভলতিয়ারের কথাটাই, যেটা আমার মাস্টারমশাই সঞ্জয় মুখোপাধ্যায় বারবার আমাদেরকে শিখিয়েছেন, যে ফ্রান্স উইল বি সেভড বাই নোবডি। যারা কেউ না তারাই ফ্রান্সকে বাঁচাবে, যারা কেউ না। আর আমি বিশ্বাস করি আমাদের ইতিহাসটা যেহেতু 1000 বছরের,
বার্গম্যান তার আত্মজীবনীতে লিখছে যে কারা এইসব অজন্তার এইসব মূর্তিগুলো বানিয়েছে, বা ধরো কারা আজকে যুগ যুগ ধরে পিরামিড বানিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এই সভ্যতার নিদর্শনগুলো দেখতে পাই। এই নিদর্শনগুলো আমাকে এই বিশ্বাসটুকু দেয় যে এই সভ্যতা, এই নদী, এই মানুষ, এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ডকে শেষ করা যাবে না। তিতাসের কি নাম ঋত্বিকটকের শেষ দৃশ্য, একটা আবার ঘাস বাজাচ্ছে। সুতরাং আমার মনে হয় রংটা হয়তো ওই ঘাসের রংটাই, যেখানে এই যে আমরা যেভাবে আমাদের কথাগুলো বলছি আর 4টে লোক শুনছে, তা থেকে আরো 40টা, তা থেকে আরো 400 হচ্ছে। তো আমি একা আজকে 4 বছর আগে যখন করতাম, কলকাতায় কেউ বুঝতো না নিউ মিডিয়া কি। আজকে ইউটিউবার একটা প্রফেশন। ও যেভাবে আজকে অনলাইনে ও যেভাবে কাজ করছে বিদেশের সাথে, অমিত্র, আমি বলছি যে এটা তো আজকে একটা প্রফেশন। ইউটিউবে ডিজিটাল 10টা 5টার বাইরেও আছে এটা। তেমনি বামপন্থাও একটা পরিসর ক্রমশ তৈরি হচ্ছে, যেটা ঢক্কানি নাদ করে বিরাট ব্রিগেডে গিয়ে হচ্ছে না, ছোট্ট চুপি চুপি হচ্ছে। সেটা তার মতো করে থাকেই যাবে। এবং সমস্ত সময়ই 2-3টে লোক কথা বলে। নবারুণদের সময় কটা নবারুণ হয়েছে না, ব্যাপারটা হচ্ছে আজকে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখছি, মানে একজন খুব মানে ব্যক্তিত্বের একটা কথা ছিল যে আমরা ফুটন্ত তেল থেকে বেরিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ মারছি। তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যে কোনো দলকে দেখি না কেন, যে সবাইকারই তো একটা ফ্যাসিবাদী জায়গা তৈরি হয়েছে এবং ফ্যাসিবাদকে সঙ্গে নিয়ে তারা এগোতে চাইছে। তাহলে আজকে দাঁড়িয়ে প্রতিটা মানুষই, যদি কোনো না কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, অনেকে বলে যে আমি রাজনীতির সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, আমি রাজনীতিটাকে ঘেন্না করি। কিন্তু আমরা প্রতিটা মানুষই রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে সব মানে যুক্ত আছি এবং তার ফলাফলটা আমাদেরকে ভোগ করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাদের সাথে চলাটা আমাদের জন্য ভালো হবে। একটা ফ্যাসিবাদী সরকারকে আটকাতে গেলে তার বিকল্প তো কিছু আসতে হবে। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আমি আমি আমার মনে হয় এটা সমাজটাকে যদি আমরা স্টোভ হিসেবে দেখি, সেই স্টোভটা না ফুঁসছে, আর যখন এই স্টোভটা ফোঁসে তখন হয় বাস্ট করে বা মাঝে মাঝে সিটি ছাড়ে, যেটাকে আমরা সিটি বলি। তো আমার মনে হয় যে সেই বাধ্যবাধকতার জায়গাটায় যেহেতু সমাজ চলে গেছে বলে একটু আগেই বললাম, আমার নিউ মিডিয়াতেই বললাম যে স্পেকট্যাকেল যা কিছু বড় সিনেমা, বড় কাগজ, এবং প্যান্ডামিকের পর কিন্তু এটা আরও, যারা টেকনোলজি বা নিউ মিডিয়া ফিডিয়া বুঝতো না, তারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সেই সিনিয়র লোকগুলোও কিন্তু একটা করে ওয়েবিনার করছে, বাধ্য হচ্ছে ডিজিটালের উপর নির্ভর করতে। যেটা আমরা 90s ছেলেমেয়েরা, জন্মানো ছেলেমেয়েরা বলছিলাম, এখন বাধ্য হচ্ছে সিনিয়ররা নির্ভর করতে, আরও হবে। সুতরাং কোথাও একটা সমাজটাও তো সেরকম এক্সট্রিমিজমের দিকে ক্রমশ যাচ্ছে। তাই একটা নিরপেক্ষতার পরিষদ চুপি চুপি তৈরি হচ্ছে তোমার আমার মতো, এই কোয়েস্ট থেকেই, যারা ওই 70,000-এ আছে, যারা ওই 1.5 লাখে আছে, যাদের কোনো রং নেই, কোনো পার্টি নেই, যারা নিজেদের সেলফে, নিজের ভাষায় নিজের কথাটা নিজেরা বলে এবং তারা বলবে, তারা খুব একটা ইন্টারেস্টেড নয় বই এটাতে, মানে এই ভোট, এই পলিটিক্স, এইগুলোতে। তারা আছে, তাদেরকে দেখা যাচ্ছে না, তারা আছে। তুমি যদি আলাদা আলাদা করে তাদের ইন্টারভিউ নাও, আমি আমার কাজে নিই এই মানুষগুলোকে, তারা নবারুণ বলতে তারা কি বোঝে, সুমন বলতে তারা কি বোঝে, বাদল সরকার বলতে তারা কি বোঝে, দেশভাগ বলতে তারা কি বোঝে, ঋত্বিক বলতে তারা কি বোঝে, যদি নিই দেখবে তাদের কিন্তু নিজস্ব একটা ভাষা আছে। তারা রবীন্দ্র সদন যায় না বিকেলবেলা, তাদের কোনো শপিং মল নেই, তারা নিজের মতন একটা জীবনে আছে। এই কলকাতার মধ্যে 100 কোটি কলকাতা আছে, সেই কলকাতাগুলো বাঁচিয়ে দেবে, এতদিন ধরে যেভাবে বাঁচিয়েছে তারা বাঁচিয়ে দেবে। কিন্তু তারা না সাবকালচারে বাঁচবে, এটাকে সাবকালচারই বলা হয়। তো মানে এই যেভাবে আমরা 4 জন কথা বলছি, প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম 4টে লোক তুমি পাবে, যারা নিজেদের মতো করে নিজেরা কী করতে হবে জানে। এই সাবকালচারটা ভবিষ্যৎ বাঁচিয়ে দেবে, যারা কেউ না ওই পল থিওরির কথাটা, এই বড় বড় স্ট্রাকচারগুলো বাঁচাবে না আর কি। তার মানে মানুষের ওপরে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। মানুষই তো, এই চাষিরা মানুষ, ওই 70,000 মানুষ, 1.5 লাখ মানুষ, আমাদের মানে আমরাও তো সাধারণ মানুষ, আমরা তো কেউ সেলিব্রিটি হতে চাইনি, হবও না, আমরা ঘেন্নাই করি ওটা হতে। আর আমাদের কোনো মঞ্চে যাওয়ার দরকার নেই, কোনো বড় বড় স্পেকট্যাকেল নেই, কোনো বিপ্লব নেই, কোনো রবীন্দ্র সদন নেই, কোনো সাউথ সিটি শপিং মল নেই, কোনো কোয়েস্ট নেই। আমাদের জীবনের প্রতি একটা কোয়েস্ট আছে যে এই জীবন নিয়ে কী করবো। এটাই যদি চারপাশ হয় ঘোলাটে একটা রোগগ্রস্ত চারপাশ, পুতুল রীতি কথা শশীর মতোই আমাদের প্রশ্ন যে আমরা কী করবো এই জীবন নিয়ে, তখনই আমরা এইভাবে কথা বলতে পারি, আমাদের নিজেদের মতো করে একটা ওয়ে আউট বের করতে পারি। হয়তো তাতে বিরাট দামি কিছু হবে না, একটা ছোট্ট কফি শপে এসে একটা কফি খেলাম, আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের কাজগুলো রেখে চলে গেলাম। যাদের খুঁজে নেওয়ার এরপরে তারাও ঠিক খুঁজে নেবে, যেভাবে আমরা খুঁজে নিয়েছি, সেখানে আমার বিশ্বাস। আচ্ছা, এইভাবে মানে এই যে তুমি মানে যেই সংস্কৃতির মানে কথা তুমি বলছো আর কি, এটা হচ্ছে এখন প্রচলন ঘটছে এই জিনিসগুলো, তোমার কোথা থেকে মনে হয় না এই যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যে 4 জন করে তুমি বললে, তারা যদি কোথা থেকে কোলাবোরেটিভলি কাজটা করতো,
তাহলে হয়তো আওয়াজ হচ্ছে কিন্তু জানো বেশি মৈত্র, হচ্ছে। আজকে তোমার সাথে আমি যেভাবে কথা বলছি, আবার আমার সাথে হয়তো আমার সিনিয়ররা যেভাবে কথা বলছেন, হ্যাঁ, যাদের নাম করলাম, এটা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং যত আমাদের পায়ের তলায় সর্ষের বদলে ইস্ত্রিটা চেপে ধরা হবে, তত আমাদের যন্ত্রণা হবে, আমরা গোঙাবো, এবং তত না এই কোলাবোরেশনের মাত্রা বাড়ছেও। আমি সে কথাই কিন্তু বারবার বলছি। তুমি যদি মাইনুটলি ফলো করো, মানুষের জনসংখ্যা দিয়ে বলছি, ক্রমশ বাড়ছে, কিন্তু জনমত বাড়ছে। এবং তুমি দেখবে তোমার এই ভিডিও, তোমরা যদি নিজেদের জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকতে পারো, তোমার কিন্তু চারপাশে মানুষজন বাড়বে, জনসমর্থন বাড়বে, ক্রমশ বাড়বে। সেটা আজকে পারছে না, বহু বড় বড় বিপ্লবী পাচ্ছে না। এবার তাহলে আমাকে বলা হবে যে তাহলে নিরপেক্ষ করছো, তাহলে তো বিজেপি এসে বেরিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি, তখন আমরা ডেফিনেটলি আমাদের একটা পক্ষ নিতেই হবে। কিন্তু আমার কথা হচ্ছে 1.5 লাখ লোক কারা, আমাকে বলো না। এই 70,000 লোক কারা যারা হেঁটেছিল, এই শহরেই তো আছে তারা। আমি তাদের পক্ষ যদি নিতেই হয়, আমি সেই পক্ষটাই। সুতরাং কোলাবোরেশন কিন্তু ঘটছে, প্রতিদিন রাতে ঘটছে। এবং আমি তোমাদের সাথে, মানে আমার সাথেই তো আমার নানান মানুষদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার লেখা কেউ পড়ছে, সেটা থেকে একটা সিনেমা হচ্ছে, তার থেকে একটা গান এই করছে। শুধুমাত্র কালচার ইন্ডাস্ট্রি রুল করছে না, একটা মানুষের ইন্ডাস্ট্রিও আছে, আবহমান কাল ধরে যারা রুল করেছে তারা কিন্তু করছে। কোথাও কালচার ইন্ডাস্ট্রির সাথে তার একটা স্ট্র্যাটেজিক্যাল কম্প্রোমাইজ হয়তো করতে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা প্রত্যেকে কানেক্টেড কিন্তু বস, একে অপরের। ফ্রন্ট কিন্তু একটা আছে, সেটা আইপিটিএ হয়তো নেই, কালচারাল ফ্রন্ট কিন্তু একটা আছে, পলিটিক্যাল ফ্রন্টও আছেই। মানে একটা বেনামি, মানে যেটার কোনো নাম নেই বা পরিচয় নেই, এটা আছে। আমরা সেই মুখগুলো কিন্তু আমি জানি তারা কোথায় আছে, যারা আমার সাথে 10 বছর আগে যাদবপুরে ছিল, আজকে আমাদের তারা ঠিক নিজেদের খুঁজে নিচ্ছে আর কি। তারা কিন্তু ঠিক নিজে একের উপরকে দরকার মতো খুঁজে নিচ্ছে বলে আজকে ভিডিওটা হচ্ছে। ঠিক আছে, এই মানে নিউ মিডিয়া নিয়ে বলছিলাম। নিউ মিডিয়াতে ধরো যারা এই মুহূর্তে আমরা কাজ করছি নিউ মিডিয়া নিয়ে, তুমি কাজ করছো, তো তুমিও জানো যে নিউ মিডিয়া সেইভাবে আমাদেরকে মানে খুব একটা আয় দিচ্ছে না, যেটা আমরা বলতে পারি। মানে হয়তো আমাদের কালচারালি অনেকটা উপার্জন হচ্ছে, বাট আমাদের যেটা জীবন চালানোর জন্য দরকার, যেটা কবির সুমন এক সময় লিখেছিলেন যে থলি হাতে যায় লোক অলিতে গলিতে, জীবন আসলে বাধা পাকস্থলীতে। তো সেই পাকস্থলীর টানটা থেকে মানে কতদিন মনে হচ্ছে আজকে আর সেই ঋত্বিক ঘটকের যুগ নেই? না, এটা নেই তো না, এটা তো বলছিলাম। মানে এটা কিন্তু একটা পরিষদ তৈরি করছে ক্রমশ, প্যান্ডেমিকের পরে আরো এটার ভবিষ্যৎ বরং অনেক বেশি দেখতে পাই। 20 বছর 30 বছর দেখতে পাচ্ছি যে আরো চললে আরো, মানে আমি দেখতে পাচ্ছি আমি যখন কাজটা করছিলাম, ক্রমশ জিনিসটা ছড়াতে মানুষকে সম্মান করছিলাম। আমরা তো গণমাধ্যমে কাজ করে বড় হয়েছি, খবর কাগজে মানুষকে সম্মান করে ভালো জিনিসটা ভদ্রভাবে সহজ ভাষায় বলছিলাম, অপমান করিনি। তার ফলে যেটা হয়েছে, মানুষ কিন্তু শুনছেন এবং মানুষ কিন্তু জানতে চাইছেন, আচ্ছা নবারুণ করছে, নবারুণ ব্যাপারটা কি একটু দেখি তো। যারা জানে না, সাধারণ লোক, ঋত্বিক ঘটক কি এত কেন বলছে, কি শুনি না ব্যাপারটা কি বলতে চাইছে। আচ্ছা, কলকাতা সবাই বলছে কলকাতা খারাপ, এরা বলছে কলকাতা থেকেও করা যায়, দেখি না কি বলতে চাইছে। আন্তর্জাতিক কাজকর্ম, এই খোঁজাটা কিন্তু শুরু হচ্ছে সেখান থেকে, ক্রমশ বাড়তে জিনিসটা কিন্তু আজকে এমন একটা জায়গায় এসছে, বিশ্বাস করো অমিত্র, এটাকে ক্যাপিটালাইজ করার মতন কিন্তু যখন বড় কাগজ চালাতে পারছে না কোনো মানুষ, ফান্ড বা যারা রেজ করে বা যারা বড় সিনেমা চালাতে পারছে না, তারাই কিন্তু এসে ফান্ডটা এখানে দিচ্ছে। কারণ মানুষ কিন্তু আর যেতে চাইছে না। নেটফ্লিক্স দেখে তারা স্টোরি টেল শোনে। সুতরাং আজকে এটা ইনএভিটেবল যে কেউ না কেউ এসে তোমার এই আইডিয়াটা যখন ছড়াচ্ছে ক্রমশ, এটাকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করবে। এইখানে আমরা কতটা দেবো না সেটা আমাদের স্ট্র্যাটেজি, কিন্তু এটা ইনএভিটেবল আরও বাড়বে আগামী 20-30 বছর। সিনেমা যেভাবে ডেভেলপ করেছে আমাদের এখানে, সাহিত্য যেভাবে আর উপন্যাস যেভাবে ডেভেলপ করেছে এখানে, সেভাবেই এটা ক্রমশ বাড়বে এবং ক্যাপিটালাইজ করারও চেষ্টা করবে মানুষ, এবং তার ইকুয়েশনে একটা নতুন সমাজ তৈরি হবে, যেটা হয়ে গেছে অলরেডি হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে, কমিউনিকেশন বদলে গেছে, বদলে গেছে। সুতরাং গোটা জিনিসটা ওই আবার ডিজিটালে আছো না নেই, হ্যাভ আর হ্যাভ নটের গল্প, ওই আন্তনীয় নেই, সেটা কিন্তু ক্রমশ ছড়াচ্ছে এবং আরও ছড়াবে। এবং আমার ধারণা এইটাই সার্ভাইভেলও ঠিক খুঁজে নেবে তার মতো করে, যেভাবে আমরা বেঁচে আছি। কারণ আমি প্রতিদিনই দেখতে পাচ্ছি একটা কোনো বড় বিগ হাউস বন্ধ হচ্ছে, খবরের কাগজ বা সিনেমা প্রোডাকশন হাউস, আর একটা করে অ্যাপ ডেভেলপ করছে, কেউ না কেউ করছে। এই অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে, এবং কর্মসংস্থান তৈরি করছে, তুমিও তার একটা পার্ট, আমিও একটা পার্ট। এবং সেখানে আমরা আমাদের চিন্তার কথাই বলতে পারছি, কেউ আমাদের দাদা কান ধরে বলে দিচ্ছে না এটা বলতে হবে। এইভাবে কিন্তু ক্রমশ ক্যাপিটালাইজ, দেখো ফান্ড করার লোক বসে আছে, নানান সবসময় থাকে, কম বা বেশি। এইভাবেই কিন্তু একটা ফান্ড রেজিংয়ের জায়গা ক্রমশ বাড়ছে, দেখতে পাচ্ছি, এটা আরও বাড়বে।
এবং এই ছেলে মেয়েদের একটা খোলা পরিসর ক্রমশ তৈরি হচ্ছে, আরও হবে। এবার তুমি বলতে পারো সেটা কি আদৌ স্বাধীন? আমি বলবো না, এটার অনুমোদিত স্বাধীনতা, কিন্তু এই খেলাটা চলবেই। ফেসবুক তোমাকে ব্যান করবে, তুমি আবার একটা ইনস্টাগ্রাম খুলবে, ইনস্টাগ্রাম এটা চলবে, তোমাকে আটকে রাখা যাবে না। পরিসরটা খুলে গেছে, পরিসরটা খুলে গেছে। তুমি ওখানে আটকালে তুমি টেলিগ্রামে চলে যাবে, টেলিগ্রাম তোমার আটকালে আরেকটা চলে যাবে। তুমি যদি নতুনভাবে নতুন ভাষায় তোমার কথাটা বলতে পারো এবং তার মধ্যে কন্টেন্ট থাকে, মানুষ তোমায় খুঁজে নেবেই। সেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি, আমার মতো আমার বন্ধুরা বুঝতে পারছে। হ্যাঁ, গ্রামারটা তৈরি নেই, গ্রামারটা তৈরি করতে হচ্ছে, সেটা ঋত্বিক ঘটককেও তার সময় তৈরি অনেক করতে হচ্ছে, অত বড় লোক আমরা নই, কিন্তু আমাদের গ্রামার আমরা তৈরি হতে দেখছি অডিও ভিজুয়ালি, এবং সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ধরেই একটা গ্রামার তৈরি হচ্ছে, নিউ মিডিয়ার গ্রামার, এবং সেটা আরও ছড়াবে, এইভাবে ছড়াচ্ছেও, সেটা আরও ছড়াবে। এক কথায় মোটামুটি বলা যায় যে ভবিষ্যতের, মানে আমরা এটাকে বলি গণমাধ্যম চতুর্থ স্তম্ভ, ভবিষ্যতের চতুর্থ স্তম্ভই নিউ মিডিয়া। হ্যাঁ, এবং সেটা রুল করছে মানুষ, কিন্তু মানুষ রুল করছে। এটা কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। সেটা কিন্তু কোনো দাদা, কোনো কাকা, কোনো সুনীল গাঙ্গুলি, কোনো জয় গোস্বামী কেউ নয়, মানুষ। মানুষ মিলে যাচ্ছে এবং সেটা আরও পড়বে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। মানুষ নানা রকম ভাষায় কথা শুনতে পাচ্ছে, একদিন আমরা পারতাম না। কিন্তু সিপিএম কি বলিল বা আনন্দবাজার পত্রিকা কি বলিল, মানুষের কাছে ইন্টারেস্টিং। মানুষ অনেকগুলো, আজকে তোমার বা আমার কিন্তু 10টা উইন্ডো খোলা মাথায়, 2-3টে উইন্ডো শুধু নয়। সো ইউ হ্যাভ দ্য রাইট টু চয়েস পিপল। যখন সেটা আসছে, তখনই তুমি এই সোকল্ড গণতান্ত্রিক ভোট বা গণতান্ত্রিক সিনেমার যে স্ট্রাকচার, সেটাকে তুমি ফাঁক অফ বলতে পারছো। কারণ তোমার কিছু এসে যাচ্ছে না, তোমাকে এই শহর কাজ করতে দেবে না, করবে না। তুমি আর অন্যান্য শহর থেকে ফান্ড নিয়ে কাজ করবে। হয়েছে তো, গান্ডুকে ছোটোবেলায় আমাদের আগে, ধরো গান্ডু বিশাল একটা বড় সিনেমা বলছে, কিন্তু আমার মনে হয়নি, কিন্তু অ্যাটলিস্ট সেন্সারশিপ দেয়নি, ও চলে গেছে ওর মতো করে ওয়াইল্ড ফেস্টিভ্যাল। এই পরিসরটা তো ডিজিটাল দিচ্ছে। ইউ কান্ট রেজিস্ট পিপল, ইউ ক্যান স্টপ পিপল টু সি, টু লিসেন। তো স্বাধীনতার পরিসরটা তো ক্রমশ সে অর্থে বাড়ছে। সেখান থেকে আমি একটা সম্ভাবনাময় জায়গা দেখতেই পাই, এবং তার হাত ধরে নতুন রাজনীতি এবং সমাজও দেখতে পাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নিউ মিডিয়াতে আসবে বা যারা আসবে বলে ভাবছে, কারণ প্রত্যেকে একটা বিকল্প খুঁজছে, তো সেখান থেকে যারা নিউ মিডিয়াতে আসবে বা আসবে বলে ভাবছে, তাদেরকে তুমি কোথাও দাঁড়িয়ে, তুমি সেই নিউ মিডিয়ার মানে সেই পথে কোথাও দাঁড়িয়ে আমাদের সিনিয়র বলতে পারি বা আমাদের থেকে, তো সেখানে সময় এসছে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তুমি মানে আমাদের জন্য তোমার কি উপদেশ হবে, যে আমাদের ঠিক কিভাবে দেখা উচিত বা কিভাবে গ্রহণ করা উচিত ব্যাপারগুলো? আমার মনে হয় যে তোমরা ঠিক মানে যে প্রশ্নগুলো করলে তা থেকেই তোমাদের উত্তরটা আছে আর কি। অর্থাৎ তোমরা খুঁজছো, খোঁজার মধ্যে আছো। আর দেখো, মানে তোমাদের তো স্পেসিফিক্যালি তোমরাও নির্বাচন করেছো ফেসবুকের থেকেই 5টা মুখকে। তার মানে তোমাদের নির্বাচনগুলো খুব মূল্যবান, তোমরা অলরেডি জানো কাদের সাথে কথা বলতে হবে, এবং সেটা আমিও দেখেছি। সেটা আমারও খুব ভালো লেগেছে। সেই নির্বাচনগুলোর মধ্যে একটা স্ট্রেংথ আছে। এবার আমার মনে হয় যে তোমার চারপাশের ইতিহাসটা, মানে বইপত্র পড়ার অভ্যাস, মানে কলেজ স্ট্রিট আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট কিন্তু নিউ মিডিয়ার এই ক্যাফেটা। আমি যদি কলেজ স্ট্রিটকে এই মুহূর্তে মাল্টিন্যাশনালরা শুষে নিয়ে বিক্রি করে দিচ্ছে নানা রকম অ্যাপের মাধ্যমে, সেটা না করে তুমি যদি কলেজ স্ট্রিটকে লজিক্যালি ব্যবহার করতে পারো, কলেজ স্ট্রিটের এলিমেন্টগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারো, তোমার শহরটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারো, তোমার বেড়ে ওঠার রাস্তাতেই তুমি আরও এতগুলো ইনফরমেশন আমার এই কথার মধ্যে দিয়ে, আমাদের কথার মধ্যে দিয়ে ছড়িয়ে গেল। ক্রমাগত যদি এরকম 4টে মানুষকে তুমি কনসাল্ট করো, কথা বলো, এবং তুমি আর্কাইভ করতে শুরু করো, ডকুমেন্ট করতে শুরু করো, দিস ভেরি ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশন ডিজিটালি, এবং ঠিক মানুষকে সেই অর্থ কানেক্ট করতে পারো। দেখো, এআই তো তোমাকে সেই সুযোগও দেয়, তুমি যা ভাবছো তোমার থেকে 2 কিলোমিটার দূরে বসে কে কী ভাবছে, সেটা যদি ব্যবহার করতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমাকে কেউ আটকাতে পারবে না আর কি। তোমার সাথে একটা চূড়ান্ত বড়লোক প্রডিউসারেরও যেমন আলাপ হবে, যে অন্যরকমভাবে ভাবে, একটা সাংঘাতিক বড় বিপ্লবীরও আলাপ হবে, যে অন্যরকমভাবে ভাবছে, এবং তুমি তোমার মানচিত্রটা পেয়ে যাবে, ম্যাপটা পেয়ে যাবে, যেভাবে আমরাও পেয়েছি। আমিও জানতাম না, কিন্তু 3 বছর আগে যে আমাকে যখন মানুষ জিজ্ঞেস করতো যে তুমি কী করো, আমি যে পুরোনো মিডিয়াম ছেড়ে একটা নতুন মিডিয়া এখন ডেভেলপ করছে জিনিসটা, তখন মানুষ জানেই না ইউটিউবার একটা প্রফেশন। আবার বলছে, এখন জানে মানুষ ইউটিউবার একটা প্রফেশন। এখন ইউটিউবের তো একটা অন্যতম মানে চাহিদা, ডিজিটাল অনলাইনে কাজ করে প্রচুর একটা বড় অংশের মানুষ বেঁচে আছে, ইয়াং ছেলে মেয়েদের। তাদের অফিস যেতে হয় না, অফিসটা 10টা-5টা, কিন্তু বাবা মারা বোঝে না। আবার তোমরা দেখবে যে 10টা নাগাদ না বেরোলে তুমি অফিসটা করছো কোথায়। যেমন বাবা মারা বোঝে না যে তুমি সই না করলে বিয়েটা হচ্ছে না,
তুমি যে বিয়ে বা তোমার চাকরি দুটো মেন স্তম্ভ এইভাবেও হতে পারে। তোমার রাজনীতিটা যে আসলে তোমার কোনো দাদা তোমায় বলে দেবে না, তোমার বেঁচে থাকাটা ইটসেলফ একটা রাজনীতি। তুমি কোথাও যাচ্ছ না, নিজের কথাটা বলছো, ওটাই আসলে তোমার রাজনীতি। সেটাও যেমন বুঝছে না, আমাদের এখানে ওল্ড স্কুল থিঙ্কিং এগুলোকে অ্যাকসেপ্ট করে না, কিছু এসে যায় না। এটাকে নবারুন্দা ভালগার কমিউনিজম বলতেন আর কি, এই যান্ত্রিক মার্ক্সবাদ আর কি, যেটা আমরা সর্বনাশ করেছে। তো আমার মনে হয় সেখানেই আমাদের প্রগতি। আমরা যদি আপডেট করতে পারি নিজেদেরকে এবং ডকুমেন্ট করতে শুরু করি, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আশপাশে অনেক কিছু দেখতে পাই, বলতে শুরু করি গল্পটা নতুনভাবে, নতুন ভাষায়, তাহলে তোমায় অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তোমার কথায় বারবার যে মানে নিউ মিডিয়ার কথা উঠে আসছিল, আর্কাইভের কথা উঠে আসছিল, মানে কোন জিনিসটা তোমার মনে হচ্ছে যে ডিজিটাল এই মুহূর্তে আর্কাইভ করা নেই? না দেখো, আমার মনে হয় গত 10 বা 20 বছরে আমাদের যে বেড়ে ওঠা, তারই কোনো ডকুমেন্টেশন প্রপারলি আমি পাচ্ছি না। মানে ধরো তুমি আজকে খাবার অর্ডার করো কিসে? সুইগি, জোম্যাটো বেশিরভাগ ক্ষেত্রে। মানে আমি আমাদের মধ্যবিত্ত শ্রেণীটার কথা বলছি, প্রিভিলেজ যারা, আমি অবশ্যই। বা ধরো আজকে তুমি ছবি দেখো কিসে? নেটফ্লিক্সে। তুমি ঘুরতে যাও কিসে? মেক মাই ট্রিপে। গিয়ে কিসে হোটেল বুক করো? ওয়ো রুমে। এই যে গোটা এস্থেটিকটা, যার উপর দাঁড়িয়ে ধরো রাজারহাট ডেভেলপ করছে বা সেক্টর 5, সেই এস্থেটিকটার কোনো ডকুমেন্টেশন নেই কোনো সাহিত্যে, কোনো সিনেমায় প্রপারলি। এদের একটা নিজস্ব ভাষা আছে কিন্তু এই গোটা যে এস্থেটিকটা, কিন্তু আশ্চর্যভাবে গত 30 বছরে এর কোনো ডকুমেন্টেশন আমি পাচ্ছি না। আজকে কলকাতা শহর দাঁড়িয়ে আছে আইটি সেক্টরে চাকরির ওপর, তো একটা বড় অংশের ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়ে, বাকি তো মাইগ্রেট করে বেরিয়ে চলে গেল মাইগ্রেশনে, কারণ থাকতেই পারলো না, ইন্ডাস্ট্রি নেই। কিন্তু এই যে ডকুমেন্টেশন, এদের যে ভাষাটা, এটা তো 70 দশকের ভাষা নয়। তাহলে আমি সেই ভাষায় তো প্রেম করি না, বিপ্লবও করি না। আমি একটা ট্রোল ভিডিও বানাই, কারোর ওপর রেগে গেলে আমি ব্লক করি। আমার পলিটিক্সগুলো বদলে যাচ্ছে, এগুলো সব কটাকে ধরে। আমি আজকে মিম বানাই কারোর ওপর মজা করতে হলে। মদন মিত্রকে নিয়ে একটা মিম হচ্ছে, রোদ্দুর রায়কে নিয়ে একটা মিম হচ্ছে। সেটা আমাদের সময়ের একটা ভাষা হিসেবে ডেভেলপ করছে। ভালো না খারাপ আমি জাজ করছি না, তো সেটা ভাষা। সেই ভাষাটা তো নেই কোথাও, কোনো শিল্প ধরছে না। যতক্ষণ না সেই ভাষাটা আমি শিল্পে আনতে পারবো, আমাদের জীবনের ভাষাটাকে, সেটা কোনোদিন কোনো মিনিংফুল জায়গায় পৌঁছবই না। অর্থাৎ আমি বলছি না যে এটাই ভাষা, মিম বা ট্রোলিং বা এটাই ভাষা, কিন্তু আমরা একটা ডিজিটাল পরিসরের মধ্যে বাঁচছি, যেখানে 2 বছরের একটা বাচ্চা ব্লুভেল গেম খেলতে খেলতে নিজেকে মেরে ফেলে, যেখানে রবিনসন স্ট্রিট একটা জীবন্ত সভাগার তৈরি করে একটা লোক, তার সাইকটিক সমস্যা এই লেভেলে। আমাদের রিয়েলিটি আর সারিয়ালিটি গুলিয়ে হয়ে গেছে একটা সোসাইটিতে, গুলিয়ে গেছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই যে ইনফরমেশনসগুলো বা অ্যানেকডোটসগুলো, সেটা তো কোনো আজকে একটা বাচ্চা বড় হচ্ছে আইপ্যাড মুখে দিয়ে, তুমি এই ভাষাটাকে অ্যাকসেপ্ট করো, মানে তোমাকে তো অ্যাকনলেজ করতে হবে, এই ভাষাটাকে তো অ্যাড্রেস করতে হবে। রেজিস্ট্রেশন যদি না করো সময়ের, কোথা থেকে শিল্প হবে? হচ্ছেও না, লুপ হোলস তৈরি হচ্ছে, বড় বড় কথা হচ্ছে, সেগুলো মিথ্যে এবং সেগুলো ক্যাপিটালাইজ করছে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল। তুমি যদি অ্যাকনলেজ করে অ্যাড্রেস না করো প্রবলেমটাকে আজকের সময়, এই সময় যেটার কথা এতক্ষণ বললাম, তাহলে এক্স্যাক্টলি প্রবলেম। আমাদের কাজ হচ্ছে এইটাকে অ্যাড্রেস করা। যদি করতে পারি তাহলে ডিজিটাল পরিসরটার ব্যাপ্তি অনেক বড়। কারণ জাফর পানাহির মতো ফিল্ম মেকার, তোমার মনে থাকবে, যখন ওকে 20 বছর সিনেমা করতে দেওয়া হবে না বলা হলো, ওকে তো একটা ছোট্ট ডিজিটাল ক্যামেরায় ছবিটা তৈরি করে কেকের মধ্যে পুড়ে চলে গেল। ওর কেকটা কান ফিল্ম ফেস্টিভ্যালে সারা পৃথিবী দেখলো। দিস নট আ ফিল্ম, ছবিটার নাম ছিল, যে ওকে বাড়িতে ওরমভাবে বন্দি করে রেখে দিয়েছে। আমরা সবাই তো নানাভাবে অদৃশ্যভাবে বন্দি বস, তো সেই বন্দি দশাটা আমরা বলবো না, আমরা এভাবে বলবো, আমাদের হাতে এই স্বাধীনতাটা আছে, সুতরাং আমরা ব্যবহার করছি এবং এভাবেই আমরা ব্যবহার করবো। আমরা উত্তরটা দিতে পারলাম। নিশ্চয়ই, মানে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব দরকার। তো সেইখানে দাঁড়িয়ে আর্কাইভের যে প্রয়োজনটা উঠে আসছে, এবং ধীরে ধীরে আমিও আশা করব তোমার সঙ্গে মানে তোমার কথার সঙ্গে, যে আমাদের এই পরিসরটা আরও বাড়বে এবং আরও লোকজন ভবিষ্যতে আমাদের সঙ্গে যোগদান করবেন। অনেক ধন্যবাদ দেবশ্রীদা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, আপনারা এতক্ষণ দেখলেন আমরা দেবশ্রীদার সঙ্গে, দেবশ্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আড্ডা দিলাম, আমরা কথাবার্তা বললাম সমসাময়িক সমাজ নিয়ে, সমসাময়িক শিল্প সংস্কৃতি, এবং স্পেশালি যেটা আমাদের কথায় উঠে এলো সেটা হচ্ছে নিউ মিডিয়া এবং নিউ মিডিয়ার গুরুত্ব, অর্থাৎ যেই মাধ্যমটাতে আমরা এই মুহূর্তে কাজ করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমাজে গণতন্ত্রের যেটাকে চতুর্থ স্তম্ভ বলা হয়, অর্থাৎ গণমাধ্যম, সেটা ইলেকট্রনিক মাধ্যম হোক বা প্রিন্ট মিডিয়া হোক, তারা কোথাও দাঁড়িয়ে আমরা সবাই জানি যে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না বা করতে ব্যর্থ হচ্ছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা আশা করবো এই আমাদের নিউ মিডিয়ার আওয়াজ আরও ছড়িয়ে পড়বে আপনাদের মাধ্যমে, এবং আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়বেন এবং
আমাদের ভালোবাসা দেবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবার পরের ভিডিও।